এই যে আপনি দেখলে বুঝতে পারবেন, এখানে লেখা আছে জড়তা ভ্রামক সংখ্যা দুটি উপপাদ্য। ওইখানে যেভাবে চিত্রটা ছিল এখানে সবচেয়ে সুন্দরভাবে আমি আপনাকে যেভাবে বুঝাইছিলাম সেটার প্রসেসটা এখানেই সবচেয়ে সুন্দরভাবে দেওয়া আছে। আমি এবার পেনটা একটু অ্যাক্টিভ করি, কারণ ওয়েট, কি হয়ে গেল এটা? এই যে দেখেন এখানে একটু যদি খেয়াল করেন, ওইখানে যে চিত্রটা ছিল সেটা ছিল এই যে নিচের দিকে, একই কথা এই এই জায়গায় ছিল, এখান থেকে এভাবে। আর এখানে যে চিত্রটা সেটা কিন্তু এইদিকে। তাই এখানে বোঝাটা আরো সহজ, ইজি। আমরা জাস্ট এখানে লব্ধি বের করছি। লব্ধি বা বিন্দুর দূরত্ব যেটাই বলো না কেন সব কিন্তু ফর্মুলা একই, যেটা আমি গত ক্লাসে বুঝাই দিছি। ঠিক আছে, যেটা আমি গত ক্লাসে বুঝাইছি যে সবগুলোর ফর্মুলা প্রায় একই জিনিস। হাসান, আমি মাত্র শুরু করছি, আপনি টেনশনের কিছুই নেই। এখানে যে জড়তার ভ্রামক সংখ্যা দুটি উপপাদ্য, উপপাদ্যের মেইন মেইন মানে অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আমার এখানে ফর্মুলাটা জানা রাখা, যে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই ইকুয়াল টু আই জেড, একই কথা। ওইখানে যেটা ছিল জেড স্কোয়ার বের করছে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওইখান থেকে এগুলো হয়েছে। এখানে ইলেভেশন ভাবে কিছু লিখে নাই, কিন্তু ওই জায়গায় আবার একটু ইলেভেশন করে লিখছিল আর কি। আচ্ছা, আমার কথা যদি মাঝখানে শুনতে না পারেন আমাকে বলবেন, কারণ আমার মাইকটাতে একটু প্রবলেম করতে পারে, এখনো শিওর না। আমাকে জানাবেন যে কথা শোনা যাচ্ছে না, অনেকক্ষণ চুপ করে থাকলে তখন জানাবেন। আচ্ছা, তারপরে এখানে এই দুইটা জুবায়ের, আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসের, আপনি তো লাস্ট ক্লাসগুলোতে বা তার আগের ক্লাসগুলোতে আপনি ই করেন নাই, ক্লাসে ছিলেন না। আপনি ভিডিওগুলো দেখে আসলে তারপরে এখন এগুলো হয়তো বা বুঝতে পারবেন, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মূলত আমরা ম্যাথমেটিক্যালের যে ফর্মুলা সেগুলোই শিখতেছি, তেমন কোনো থিওরি পড়তেছি না আর কি। ঠিক আছে, তাহলে এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে যে কয়েকটি বিশেষ ক্ষেত্রে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। দুইটা জিনিস, একটা জিনিস যে জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ কিন্তু প্রায় কাছাকাছি। এটা হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আর এটাও কিন্তু আই ইকুয়াল টু এম কে স্কোয়ার বসানোর পরে যেটা কে থাকবে বের করাটাই হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। তাহলে দুইটার রিলেশন কি আমরা বুঝতে পারছি, ধরতে পারছি তো, তাই না? এম আর স্কোয়ার, রেসপন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি কথা বলতেছি। হ্যালো? হ্যাঁ ভাইয়া। আমি ভাবছি যে আমার আবার মাইক চলে গেছে। হ্যাঁ, এরকম রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে আমি কথা বলতেছি, আমার কথা শুনতেছেন। ঠিক আছে, তাহলে এখানে সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে ও তার দৈর্ঘ্যের অভিলম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান ওই দণ্ডের জড়তা ভ্রামক। সংজ্ঞা থেকে ডাইরেক্ট এখানে কিছু কথা আনছে, তারপরে এখানে কিছু ব্যাখ্যা দিছে, ব্যাখ্যা দেওয়ার পরে যাই হোক এগুলোর একটা ইন্টিগ্রেশন ফর্মেশন। আচ্ছা, এখানে যেটা বোঝার মতো জিনিস, আমরা ইন্টিগ্রেশনের সম্পর্কে আমাদের আইডিয়া আছে, কিন্তু হয়তোবা আপনাদের ইন্টিগ্রেশন সম্পর্কে যে ফর্মুলাগুলো থেকে আনসার বের করা সেটা হয়তো এখনো ওরকমভাবে শেখা হয় না আপনাদের। ইন্টিগ্রেশনটা মূলত যখন আমরা কোনো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু একসাথে যোগ করতেছি তখন ইন্টিগ্রেশনটা কাজে লাগে। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই পুরো বস্তু থেকে একটা ছোট বস্তু নিয়ে আসা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা বিয়োগ করা। এখানে জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ আমরা দুইটাই জানি, যে একটা হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, হুম, আরেকটা হচ্ছে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার থেকে সে কেটা আসবে। তো কেটা আসলে রুট ওভার কি হবে, আই বাই এম। এটা হচ্ছে জড়তার ভ্রামক আর এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এখানে সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডটির জড়তার ভ্রামক। সিডি অক্ষ কোনটা? সিডি অক্ষ হচ্ছে এই যে সি আর এই যে ডি, এটা।
এই একটা অক্ষ, মানে ওয়াই অক্ষ আর কি। তাহলে এখানে আমার জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। সে আই এখানে লিখলো, লেখার পরে আমার এই এই অক্ষটায়, এই যে এই অক্ষটা, এই অক্ষটার এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যের আমরা কিছু অংশ নিচ্ছি একটা, এটা একটু যদি মাথায় রাখেন যে এই অংশটা হচ্ছে এখান থেকে এই অংশ, এটাকে এল বাই টু বলা হয়েছে, পুরো লেন্থের অর্ধেক। এই পুরোটা হচ্ছে, পুরো লেন্থ হচ্ছে এল, এলটা লিখে নাই, এই পুরোটা হচ্ছে এল। এই পুরোটা যদি এল হয় তার অর্ধেক তো এল বাই টু, এখানে সেটাই লিখছে যে এল বাই টু। এটা কিন্তু এল, এইটা কিন্তু এল, এই যে এল, এটা কিন্তু হাফ না, এল। তাহলে এখানে এল বাই টু, এল বাই টু যদি হয়, আমরা জানি যে ইন্টিগ্রেশনের এই সাইডে হয় লোয়ার লিমিট আর এই সাইডে হয় আপার লিমিট। এই সাইডে হয় লোয়ার লিমিট, এই সাইডে হয় আপার লিমিট। লোয়ার লিমিটটা বলতে আমার ক্ষুদ্র, মানে কম থেকে বেশি। যেমন আমার যদি আমি যদি বলি যে আমার এইটা পুরোটা, এটা শুরু হয়েছে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে এর দৈর্ঘ্য কত? তাহলে আমি কি করব, আমি এখান থেকে 1 শুরু করব, এখানে 2 লিখব, লিখে এখানে ইন্টিগ্রেশনের সেই ফর্মুলাটা বসাবো। যে কোনো ফর্মুলা হতে পারে, এখানে যেমন এম আর স্কোয়ার, তো আমি এখানে এম আর স্কোয়ার বসাতে পারি। তাহলে এখানে কি করছে সেটা দেখি। এখানে ইন্টিগ্রেশন লিখছে মাইনাস এল বাই টু থেকে উপরে প্লাস এল বাই টু, মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু করছে। এখন এখানে এই এই এল বাই টু থেকে এল বাই টু জিনিস, একটা জিনিস যদি খেয়াল করেন যে এই যে এখানে লিখছে এই জায়গায়, তার আগে যদি এখানে কিছু কথা দেখাই, যে এই যে এলটা এখানে দৈর্ঘ্য আপনাদের এখানে 1 মনে হইতে পারে, কিন্তু এটা আসলে এল, এলটা দৈর্ঘ্য। এই পুরোটা যে কোনো বইয়ের মধ্যেই এটার জড়তার ভ্রামক আর চক্রাকৃতি ব্যাসার্ধ নির্ণয়ের এই, মানে এটা আসলে একটা বিবৃতি, এটা থাকতে পারে, আছে হয়তোবা। আমি এখানে এটা বোঝাতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে আছে না। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে। তো এখানে তার আগে এখানে যেগুলো কথাগুলো আছে যে ডিএক্স দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য মানে এগুলো আমি আগে বুঝাই আসছি, যে কোনো কিছু ক্ষুদ্র অংশ যখন আমরা যোগ করব, যে ক্ষুদ্র অংশগুলো আমরা যোগ করতেছি তখন সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। আর যখন ক্ষুদ্র অংশ যখন আমরা বিয়োগ করব, একটা অংশ থেকে যখন আমি একটা ক্ষুদ্র অংশ নিয়ে আসব, তখন সেটা ডিফারেন্সিয়েশন। কিন্তু এই ক্ষুদ্র অংশগুলো যখন একসাথে নিয়ে আসবো, তখন সেটা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের মধ্যে কোনো ঝামেলা আছে, কোশ্চেন আছে কারো? বুঝাই দিতে হবে কোনটা ইন্টিগ্রেশন না কোনটা ভাইয়া। ডিফারেন্সিয়েশন? হাসানের না বুঝাই ভাইয়া, দেওয়ার কথা না, কিন্তু কারণ একটা হাসান সবসময় ক্লাসে অ্যাক্টিভ ছিল। জুবাইরেরও মনে হয় না বুঝাই দিতে হবে। সাদিয়া, আপনাকে বলতেছি ইন্টিগ্রেশন না কিভাবে। ভাইয়া, বুঝাই দিতে হবে আচ্ছা, না। মনে হয় না বুঝাই দিতে হবে, কারণ ইন্টিগ্রেশন বলতে যোগ বোঝায়। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যালো, কথা তো শোনা যাচ্ছে, এই যে কথা আমারই হইতেছে। আপনার কি হইলো আবার? যাই হোক, ওনার নেটের হয়তো আর সমস্যা। এখানে যেটা, ভাইয়া, আপনি তো এটা তো বুঝতে পারিনি ভাইয়া। কোনটা বুঝতে পারেন নাই? এই যে এই জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ। জড়তা ভ্রামক চক্রটি ব্যাসার্ধ বুঝতে পারেন নাই? না না ভাই, আরেকবার একটু বললে ভালো হতো। জড়তার ভ্রামকের ফর্মুলাটা মনে আছে? সামেশন, সামেশন কেন? মানে আই রো আই রো এম এম আর স্কয়ার। হ্যাঁ, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর চক্রগতি ব্যাসার্ধ সূত্র কি? আই কে সমান রুট ওভার আই বাই এম। হ্যাঁ, মূলত আমাদের কোনো কিছু বের করার জন্য এই দুটো লাগবে। এখন এখানের কোন জায়গায় কি বুঝেন নাই? জানি ভাই, আমি প্রথম থেকে বুঝতে পারিনি। প্রথম থেকে? আচ্ছা ঠিক আছে।
তাহলে প্রথম থেকে যদি আমি যাইতে চাই, আমি চাইছিলাম আজকে শেষ করে দেওয়ার ভাই জন্য। ইন্টিগ্রেশন ডেফিনিশন এটা বুঝতে পারছি, কিন্তু এটা তো বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারেন নাই? তারপরে থেকে যে বললেন না, আমি এটা খেয়াল করিনি আর কি। আচ্ছা আরেকবার একটু আচ্ছা, বললে ভালো তারপর হতো। থেকে কোন পর থেকে আমি কি বলছি আমার নিজেরও জানা নাই। আপনি যদি আচ্ছা আমি এখানে এই টপিকের মধ্যে, মানে এই যে এই টপিকটার মধ্যেই, নাকি তার জি আগে? জি ভাই, এই টপিক। আচ্ছা এই টপিকে, আচ্ছা এই টপিকে যে যা বলছি সেটা হচ্ছে যে এখানে এই ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে। আমি এখন এখানে আসি নাই, এটা কিভাবে হয়েছে এটা আমি দেখাবো। এটা এখন আসে নাই, তারপর এখান থেকে কিভাবে L/2√3 আসলো সেটাও আমি বলবো। সব কিছু এখনো আসি নাই, আমি জাস্ট আগের এইগুলো মনে করে দিতেছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মূলত কিভাবে আসছে, বা কি তার ব্যবহারটা কি। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই ফর্মুলাগুলো জানা থাকতে হয়, জড়তা, ভ্রামক আর চক্রগতি ব্যাসার্ধ। আমি জাস্ট এইগুলোই বলছি, বুঝা গেছে? এগুলো এগুলো যে এগুলোর থেকে মাঝখানে তো যেগুলো বলছি সেগুলো মাঝখানে সমস্যা হওয়ার কথা না, ফর্মুলাগুলোও তো সমস্যা হওয়ার কথা না। তারপর আমি সামনে বলতেছি, যদি সমস্যা প্রশ্ন থাকে আবার হাসান আপনি আমাকে প্রশ্ন করবেন, ওকে? ওকে ভাই। আচ্ছা, আমার কলমটা আবার হারায় গেছে। ওই যে আবার আসছে। আচ্ছা এখানে বলছে ধরি এল দৈর্ঘ্য এম ভর বিশিষ্ট একটি সুষম সরুদণ্ড এবি দৈর্ঘ্যের মধ্যবিন্দু মধ্যবিন্দু ও দিয়ে ও দৈর্ঘ্যের লম্বভাবে অতিক্রান্ত সিডি এর চতুর্দিকে ঘুরছে। তাহলে এটা হচ্ছে যে এইভাবে চতুর্দিকে ঘুরতেছে, এই যে ঘোরার এটা দেখেন, আমার এখান থেকে এটা ঘুরতেছে, এটা এদিক দিয়ে আসতেছে, মানে এই দণ্ডটা এভাবে ঘুরতেছে ঘুরতেছে বা এভাবে ঘুরতে পারে, কোনো সমস্যা নাই, একটা ঘূর্ণন হইলেই হইল। তাহলে এখানে যে ঘুরতেছে, তো এখানে আমার কিছু জড়তা, ভ্রামক আর চক্রগতি ব্যাসার্ধ আছে, ক্রিয়েট হইতেছে, কারণ আমি বলছিলাম যে ঘূর্ণন কোনো কিছুতে চক্রগতি ব্যাসার্ধ বোঝা যাচ্ছে, এখানে ব্যাসার্ধ কথা বলা আছে। ব্যাসার্ধ মানে আমার এটা ঘূর্ণন কিছু বা বৃত্তর সাপেক্ষ কিছু। এখানে আহ, একক ভরের যেটা, এই যে এখানে যে লিখছে দণ্ডটি সুষম হেতু তার, মানে সুষম হেতু বলতে মানে সুষমের সাথে আর কি এরকম, তার প্রতি একক দৈর্ঘ্যের ভর, ভরটা হচ্ছে প্রতি একক, দেখেন কথাটা খেয়াল করেন, প্রতি একক দৈর্ঘ্যের ভর, তার মানে কি আমার দৈর্ঘ্য থাকবে, একক দৈর্ঘ্য থাকবে আর ভর থাকবে M/L। বুঝা গেছে? জি জি প্রত্যেকটি ভাই, বুঝতে পারছি। দৈর্ঘ্যের ভর থাকবে না, আমি যদি এতটুকু দৈর্ঘ্য নেই সেটা একটা ভর থাকবে না, এম জি ভাই। থাকবে তো। হেতু মানে কি বললেন, আরেকবার একটু সাথে বলেন হেতু। সাথে বুঝাইছি, হেতু মানে এটা সাপেক্ষে বা এটার সঙ্গে। তারপরে জি ভাই। এটার এখানে বুঝাইছে যে এই দণ্ডটি সুষম সাপেক্ষে তার প্রতি সাপেক্ষে এরকম আর কি, মানে বাংলা এখানে আসলে কেন হেতু ইউজ করছে জানি না, হয়তোবা সে হয়তোবা ওইরকম কেউ হবে যে তার এলাকায় এরকম হেতু ভাষা ইউজ করে, যাই হোক ইসাক স্যার আর কি। তার প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এই M/L। M/Lটা কিভাবে আসছে সেটা এইভাবে আসছে যে আমি প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যে আমি, তার ভর যদি m থাকে তাহলে একক দৈর্ঘ্য হচ্ছে M/L। এই যে এটা তো কোনো কোশ্চেন নাই তো কারো নাকি? না না ভাই। ভাইয়া। আচ্ছা, কাজেই সিডি অক্ষ হতে x দূরে অবস্থিত dx দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশের ভর হচ্ছে dm। তো আমরা তো এটা জানি যে আমার এইটাও যদি পুরোটা x হয়, তার ক্ষুদ্র একটা অংশ যদি এটা যদি হয়, সেটাকে আমি বলবো dx। আর এই পুরোটার ভর যদি m হয় তাহলে তার ক্ষুদ্র বড় হবে dm। সেটা এখানে লিখছে। কেন d আসলো, কেন dx আসলো, এটা কি বুঝাই দিতে হবে? না ভাইয়া। মনে হয় না বুঝাই দিতে হবে, সাদিয়া। ভাইয়া একটু বুঝাই দেন। হ্যাঁ এটা বলতে হবে তো। আচ্ছা এখানে dx বলতে বুঝাইছে যে ক্ষুদ্র অংশ। আমার এই পুরোটা দৈর্ঘ্য যদি x হয়, আমি যদি তার ক্ষুদ্র অংশ করি তাহলে সেটা হবে dx।
ওকে, যদি ক্ষুদ্র অংশ করি যে কোনো জায়গায়, এই জায়গায় করলাম সেটা ডিএক্স, এটা এখানে করলাম সেগুলো ডিএক্স, এরকম যতগুলো ডিএক্স থাকবে সবগুলোকে যখন আমি এবার যোগ করব তখন সেটা হবে এক্স। আর সবগুলো যোগ করা মানেই ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন আপনি দেখেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স কিন্তু এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি হয় সেটা কিন্তু এক্স, সবগুলো যোগ হয়ে এটা হয়েছে। কারণ কি ইন্টিগ্রেশন অফ 1x 1 ডিএক্স, তাহলে হবে এক্স, সামনে 1 আছে। এগুলোর পড়বেন আপনারা, ইন্টিগ্রেশনে পড়বেন, পাবেন সামনে। সে কারণে এখানে ডিএক্স দৈর্ঘ্য লিখছে। ডিএক্স দৈর্ঘ্যের তার মানে ক্ষুদ্র অংশটা দেখেন একটা জিনিস, মনে করেন আপনার ওজন 50 কেজি, তো আপনার হাত থেকে একটা নখ কেটে ফেলা হয়েছে, তাহলে ওই নখটা হচ্ছে ডিএক্স পরিমাণ। তাহলে ওই নখের ভরটা কি আপনার যে 50 কেজি, সেই নখের ভর কি 50 কেজি হবে? না না ভাইয়া। ভাইয়া। সেই কারণেই আপনার মোট ভর হচ্ছে এম। তাহলে আপনি যখন ডিএক্স পরিমাণ নেবেন সেটা হবে ডিএম, নট সেটা এম, ক্ষুদ্র অংশ হবে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। সেটাই এখানে লিখছে ডিএম। ওকে, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, তাহলে ডিএম ইকুয়াল টু এখানে এম বাই এল ডিএক্স। তাহলে কিভাবে এম বাই এল ডিএক্স হলো? যে এম বাই এলটা এখানে নিয়ে আসছে, তার সাথে সেই ডিএক্স ক্ষুদ্র অংশ, মানে ভর, এটা হচ্ছে ভরের ভর, একক দৈর্ঘ্যের ভর, আর হচ্ছে সেই ক্ষুদ্র দৈর্ঘ্য বা ক্ষুদ্র অংশ পরিমাণ। তাহলে ডিএক্স অংশটি ক্ষুদ্র হয়, তার প্রতিটি কোণা সিডি অংশ হতে এক্স দূরে অবস্থিত গণ্য করা যায়। সুতরাং সিডি অক্ষের সাপেক্ষে ডিএক্স অংশের জড়তার ভ্রামক। আমি জাস্ট এখানে একটু সংক্ষেপে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বই থেকে পড়ে বুঝে নেবেন, না বুঝলে পরে আমি তো আছি। তারপরে তারপরে এখানে জড়তা ভ্রামকের সূত্র জাস্ট বসাই দিয়েছে, সূত্র বসাই দিয়ে এটা পাইছে। দেখেন তো আপনারা বুঝেন কিনা এটা কিভাবে আসছে, আপনারা নিজে নিজে দেখেন তো এটা কিভাবে আসছে, একটু দেখেন তো। আমি বের করে দিই। হ্যাঁ, এখন দেখেন, না বুঝলে বলবেন। অবশ্যই বলবেন না বুঝলে, বলেন কিভাবে আসছে এটা। এই যে এটা এটা কিভাবে আসছে, সাদিয়া বলেন কিভাবে আসছে এটা। ভাইয়া এই যে এক্স স্কয়ার তো কিসের? এক্স এক্স স্কয়ার কই থেকে আসলো, কিভাবে আসলো, এটা কই থেকে আসলো, কে এটা? এটা একটু বলে দেন। এটা বলে দিব? হ্যাঁ ভাইয়া। হাসান আপনি একটু বলে দেন তো এটা কিভাবে আসছে। ভাই এটা ক্ষুদ্র অংশের ভর। জি না, এক্স স্কয়ারটা বলছি এইটা। ভাই এটা ডিফারেন্সিয়াল। বুঝছি, আপনি ই করেন, একটু ভালো করে পড়াশোনা করেন হাসান, মাঝখানে ফাঁকি হয়ে শুরু করছেন। এটা মনে থাকে না ভাই কিছু। কেন মনে থাকবে না? জড়তার ভ্রামকের সূত্র কি? আই ইকুয়াল টু এম আর স্কয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝতেছি। এই যে আর স্কয়ারের তো এটা এক্স স্কয়ার, আর এর জায়গায় এক্স হইছে দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্য বারবারই তো বলতেছে এক্স দৈর্ঘ্য, এক্স দূরে, কত কিছু বারবারই তো এক্স দূরে, কত কিছু তো কইতেছে ভাই, আপনি বুঝেন না কেন? আমি পুরোটা খুইলা দিলাম এই জায়গায়, এই যে পুরোটা খুইলা দিছি, তাও যদি বলতে না পারেন দুজনের একজনও। এখানে এমটা হচ্ছে ডিএম, আর ডিএমটা হচ্ছে এই এম এল, এম বাই এল ডিএক্স, এই যে ডিএম এম বাই এল ডিএক্স, আর সেই এক্স স্কোয়ার। সো এখান থেকে এটা আসছে। বুঝা গেছে? দেখেন বুঝাই দিতে হবে কিনা। না ভাইয়া, আর বুঝতে পারছি। হাসান আবু বুঝে জি দিব? ভাই। না না ভাই, বুঝতে। আচ্ছা, এবং একে এখানে বলছে যে, এবং একে এল বাই টু এবং মাইনাস এল বাই টু সীমার মধ্যে সমাকলন করলে সমগ্র দণ্ডের জড়তা ভ্রামক পাওয়া যাবে। আমাদের এটা তো এল বাই টু হিসাব করছে,
জিনিসটা এরকম, এটা একটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই লিখলাম আর এটা এক্স লিখলাম। এখানে এই সাইডগুলো হচ্ছে মাইনাসের, এই সাইডগুলো হচ্ছে প্লাসের। বেশিরভাগ সময় সমাকলন যখন করা হয় বা ইন্টিগ্রেশন করা হয়, সমাকলনের আরেকটা নাম হচ্ছে ইন্টিগ্রেশন, মানে এই যে এটা, এই যে এটা, তখন দেখা যায় যে মাইনাস থেকে প্লাসে বেশিরভাগ সময় করে। লোয়ার লিমিট থেকে আপার লিমিট বলছিলাম না, সেই কারণে লোয়ার লিমিট হচ্ছে মাইনাসের মানগুলো তো সবসময় লোয়ারই থাকে, আর আপার লিমিটগুলো হচ্ছে পজিটিভ। তো সেই সাপেক্ষে আমাদের একটা দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে L/2 থেকে -L/2, একটা দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে, যেহেতু মাঝখান দিয়ে দণ্ডের মাঝখান দিয়ে এটা হিসাব করা হয়েছে, তো তার এদিকে L/2, তার এদিকে L/2। তাহলে আমি এক জায়গা থেকে, আমি একখান থেকে মাইনাস থেকে শুরু করলাম, কারণ ইন্টিগ্রেশনের নিচে মাইনাস থাকে প্লাস থাকে বেশিরভাগ সময়। আপনাদের ক্ষেত্রে অন্যান্য জায়গায় হায়ার পড়াশোনা করলে দেখেন যে পজিটিভের মধ্যেই থাকে, তবে 1 থেকে 2। তবে আপনাদের কাজ সহজ করার জন্য মাইনাস থেকে পজিটিভ করছে, যাতে যে কোনো কিছু খুব দ্রুত কাটাকাটি করে ফেলা যায়। তো এখানে এই জায়গায় জাস্ট ইন্টিগ্রেশন অফ ওই যে ওই ফর্মুলাটা m/l dx তারপরে x², এটা করছে। এটা বলতে হবে কিভাবে আসছে, বলতে হলে অবশ্যই বলেন যেটা কিভাবে আসছে, আমি বলে দেব এটা কিভাবে আসছে। বলেন কারো কি বলতে হবে কিনা? না ভাইয়া বলতে হবে না। তাও বলে দেই। i= জানি আমরা, কি জানি? i= জানি এই যে এটা, এটা i= হচ্ছে এই যে এটা, এটা মানে আমি লিখতে পারি এটাকে i= m/l ইন্টু dx ইন্টু x², এটা কি লিখতে পারি? হ্যাঁ ভাইয়া। হাসান, জি ভাই। তা আপনি চুপ করে দিয়েছেন কি লিখে ভাই? এটা লিখতে পারি আমরা। এটা যদি লিখতে পারি, আমি এর তো ক্ষুদ্র অংশ, তো আমি সবগুলো একসাথে যোগ করব। কি বলছি? সমগ্র দণ্ডে জড়তা ভ্রামক পাওয়া যাবে, সমাকলন করলে সমগ্র দণ্ড। আমরা একটা অংশ যদি সমাকলন করি, তাহলে সেটা আস্তে 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 সবগুলো যোগ করলে একটা সমগ্র অংশ, মানে পুরোটার অংশেরই জড়তা ভ্রামক পাবো। তাহলে সেখানে সমগ্র অংশ করতে হলে আমাকে সেটা ইন্টিগ্রেশন করতে হবে। এখানে ইন্টিগ্রেশন হচ্ছে -L/2 থেকে +L/2। L/2 হচ্ছে মানে একটা অর্ধেক অংশ থেকে আরেকটা অর্ধেক অংশ, তো এটাকে ইন্টিগ্রেশন করতে এইভাবে। এই জিনিসটা এখানে লিখছে, এই যে দেখেন এই জায়গায়, এটা এখানে যেটা আছে সেটাই লিখছে, এই যে আমি যেটা এখানে লিখছি। বুঝা গেছে? দেখেন তো বুঝেন কিনা এই জায়গা থেকে এটা কিভাবে আসলো। হ্যাঁ ভাইয়া, এটা তো বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝা গেছে, ওকে। তারপরে এই লাইন থেকে এই লাইন আসলো কিভাবে সেটা আমি বলতেছি। ইন্টিগ্রেশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমার এখানে যদি আমি ডিটি লিখি, ডিটি লিখছি এখানে, জিনিসটা খেয়াল করেন। ইন্টিগ্রেশনের মধ্যে আমি এখানে ডিটি লিখছি, তাহলে এইখানে এইখানে যেগুলো থাকে আর এখানে যেগুলো থাকে আর এই জায়গায় যেগুলো থাকে, ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে সেগুলো এই ডিটি কে ধরা, টি এর সাপেক্ষে সবগুলা থাকা। তার মানে আমার এখানে টি থাকবে, এখানেও টি থাকবে, এখানে টি, ডিটি থাকলে ইন্টিগ্রেশন তার কাজ করবে। কথা বুঝতে পারতেছেন নাকি বুঝেন না এখনো? আবার বলি, আবার প্রথম থেকে বলি। আমি যখন একটা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন মানে তার সাথে অবশ্যই ডি অফ সামথিং থাকবে, মাস্ট ডি থাকবে। এতটুকু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাইয়া। ইন্টিগ্রেশন জি ভাই। বা সমাকলন করতে হইলে বা যোগজীকরণ, তিনটা নাম একই জিনিস, এটার নাম তিনটা। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে সমাকলন আর একটা হচ্ছে যোগজীকরণ। আমি যখন ইন্টিগ্রেশন করব, তো ইন্টিগ্রেশনের সাথে অবশ্যই লেস থাকবে হলো ডি অফ সামথিং,
এখন এইখানে যে সামথিংটা, এই জায়গাটা, এইটা অবশ্যই এগুলার সমান হইতে হবে, বা এগুলার সমান হলে সে ইন্টিগ্রেশন করবে, তাহলে ইন্টিগ্রেশন করবে না। সাপোজ আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, তাহলে কি এটা ইন্টিগ্রেশন করবে নাকি করবে না? মেডিসিন করবে। সাদিয়া, ভাইয়া আমার পাশে আজান হচ্ছে তো আমি ভালো আচ্ছা শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু পরে আনসার করেন। আচ্ছা, তাহলে ওর আজানটা শেষ হোক। হাসান, আমি আপনাকে বলি শুনেন, এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে এই জায়গায় যে জিনিসটা থাকবে ডি এর সাথে, যেটা লেস থাকবে, দুটো জিনিস থাকবে, ইন্টিগ্রেশনের সাথে ডি লেস থাকবে, জি ভাই। আবার ডি এর সাথে আবার আরেকটা লেস থাকবে। সেই লেসটা ধরবে তার সমান যে থাকবে তাকে, তাহলে সেটা ইন্টিগ্রেশন হবে, নাহলে ইন্টিগ্রেশন হবে না। লেজের সমান ইন্টিগ্রেশনে হইতে হবে। তাহলে এখানে কি এই এক্সটা কি এটার সমান হয়েছে? না ভাই। এটা তো পি আর হলো এক্স, মিল না তো, তাহলে তো ইন্টিগ্রেশন হবে না। জি। তখন সেটা কি হবে? এটাকে বাইরে নিয়ে আসবে, এটা কনস্ট্যান্ট ধরবে, তখন এটাকে বাইরে নিয়ে এসে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এভাবে রেখে দিবে। রেখে দিলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হবে? এক্স হবে, তখন সেটা হবে পি এক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এইটাই থেকে যায়, 1 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স। জি ভাই, আপনাদের বুঝতে যদি পারছি। আমি ইন্টিগ্রেশনের যদি কিছু ফর্মুলা যদি আপনারা দেখতে চান, সেগুলো হয়তো আপনাদের বইয়ে পাইতে পারেন। বইয়ে পাইতে পারেন সেটা, কিন্তু বইয়ের মধ্যে হয়তো বা ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স এগুলা আছে কিনা আমি জানি না। ম্যাথ বই আছে সামনে, ম্যাথ বই? জি ভাই, আছে ভাই। ম্যাথ বইয়ে সাদিয়া আজান শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। সাদিয়ার ম্যাথ বই কোনটা, হায়ার ম্যাথ কোনটা, কার ফার্স্ট পেপার? ভাইয়া আমার কাছে এখন বই নেই, আমি ঢাকায় আছি। ও, আপনি ঢাকা থেকে ক্লাস করতেছেন? হ্যাঁ, ফিজিক্স বই আছে কিন্তু হায়ার ম্যাথ বই নেই। ও আচ্ছা, এই সে হাসানের কাছে ম্যাথমেটিক্যাল কোনটা বই আছে? ভাই, অসীম কুমার সাহা, অক্ষরপত্র প্রকাশনী। এটাই যোগজীকরণ আছে, ইন্টিগ্রেশন দেখেন তো টপিকে। ভাই, ওইটা তো আছে ভাই, অন্য এক অধ্যায় আছে। আপনাদের আমি যোগজীকরণের কিছু ফর্মুলা আমি শিখতে দিব, দাঁড়ান এখনই দিচ্ছি। এগুলা নেক্সট ক্লাসে শিখে আসবেন, কিন্তু আজকে আমি ক্লাসটা শেষ করে দিব, মানে এই অধ্যায় শেষ করে দিব। দেখা যাচ্ছে? এই দেখা যাচ্ছে হ্যাঁ কিনা? ভাইয়া জাস্ট। এই দেখেন, আমি রেড করে দিচ্ছি। এইগুলো স্ক্রিনশট নেন, আবার এগুলো মুখস্থ আমি চাই নেক্সট ক্লাসে। স্ক্রিনশট নেন এগুলা, বা চাইলে হ্যাঁ স্ক্রিনশট নেন, পরে খাতায় লিখতে পারেন। দুইজন, বোথ অফ ইউ, সাদিয়া অ্যান্ড হাসান। হ্যাঁ ভাইয়া নিছি। হাসান নেওয়া হয়েছে? ভাই, কি করবে এগুলো ভাইয়া? মুখস্থ মুখস্থ করতে করবেন। হবে? হ্যাঁ, তার মধ্যে যেগুলো মুখস্থ করবেন সেটা হচ্ছে মাস্ট বি, এটা, এইটা, তারপরে এইটা, সাইন কস সেক এগুলা বলতে দরকার নাই, এইটা লাগবে, এটাও লাগবে, এই সবই লাগবে, এই সবই পড়া সব পড়তে হবে। এটা দরকার নাই, এটা বাদ, এটা দরকার নাই, এটা আর এটা দরকার নাই, এই তিনটা দরকার নাই, আর সব পড়বেন। এই মুখস্থ চাই এগুলা, মানে এখানে যা আছে সব
তার মধ্যে এই বক্সগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। মুখস্থ করবেন এবং দেখেন এই যে ইন্টিগ্রেশন 1 dx = x + c, সিটা হচ্ছে কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশনের পরে অবশ্যই লাস্টে একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে, সবসময় ইন্টিগ্রেশনের লাস্টে একটা কনস্ট্যান্ট c যোগ করতে হবে, নাহলে নাম্বার মাইনাস হয়। দেখেন সবগুলোর ক্ষেত্রে লাস্টে একটা কনস্ট্যান্ট যোগ হয়েছে, সবগুলোর ক্ষেত্রেই কনস্ট্যান্ট যোগ হবে একটা। এইগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। আপনারা যখন ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশন করবেন তখন এগুলো লাগবে, কাজে লাগবে। কিন্তু আমার তো এখনই লাগতেছে, সো আমি এখনই পড়াবো। ওকে, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। জি ভাই। এখানে ইন্টিগ্রেশনটা লাগছে যেভাবে, সেটা হচ্ছে যে আমি যেটা বলছি, আহ, এখানে যে dx থাকবে, d এর সাথে যে লেস থাকবে, সে চাবে তাকে ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে d এর সাথে এখানে কার কার মিল আছে? এই d এর সাথে কে আছে? কি হইলো, কথা বলেন না ডি এর কেন? সাথে x আছে ভাই। x আছে। তাহলে x, এই dx কাকে ইন্টিগ্রেশন করবে বলেন তো? বা এই m/l কে। আচ্ছা দাঁড়া, একটু ওয়েট করুন। হ্যাঁ, কি বলতেছিলেন? বা এটা ভাই এখানে তো ভাই x² আর m/l তো মিল নাই, সেজন্য ভাই এটা যখন ইন্টিগ্রেশন হবে তখন তো m/l বাহির হয়ে যাবে, d যে এর এটা সাথে হবে d dx। এর সাথে কে আছে? d এর সাথে কে আছে? x আছে। এখানে কি আরো কোনো জায়গায় x দেখতে পেতেছেন? না না ভাই, এগুলো তো দেখতেছি না। কেন দেখতেছেন? আপনি চোখ কানা নাকি? এটা কি x না? না, আপনি তো আমার নিচের দিকে দিছিলেন ভাই। কোন নিচের দিকে? আচ্ছা, এটা কি x না? হ্যাঁ হ্যাঁ ভাই, x। আপনি তো নিচের আচ্ছা দিকে হ্যাঁ, মাউস আচ্ছা হ্যাঁ, পয়েন্টার নিচের হয়তোবা দিকে হ্যাঁ দিবেন। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, যার কারণে আমি সরি হয়তোবা। কিন্তু আমি বোঝাতে চাইছি যে এটা এই যে বক্স দিয়ে রাখছি এটার মধ্যে, ঠিক আছে? জি ভাই। জি এখানে জি। d এর সাথে যে x আছে, ইন্টিগ্রেশনের সাথে d থাকবেই, আর d এর সাথে একটা লেস থাকবেই। তো ইন্টিগ্রেশন চাবে সেই লেসটাকেই ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে এখানে ইন্টিগ্রেশনের সাথে dx আছে, তার x² আছে। তাহলে আমার সাদি আপনাকে বলতেছি, তাহলে আমার ইন্টিগ্রেশনটাই হবে শুধু এতটুকুর মধ্যে, dx আর x² এর মধ্যে। আর বাকিটাকে সে কনস্ট্যান্ট ধরবে। কনস্ট্যান্ট ধরা মানে সে বাইরে নিয়ে আসবে। দেখেন ইন্টিগ্রেশনের বাইরে এই যে ml কে নিয়ে আসছে। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। জি ভাই। তারপরে কি বাকি আছে? x² dx। সেই x² dx ইন্টিগ্রেশন করবে, কারণ কি ওই যে লেজের সমান যে থাকবে তাকে রাখবে। তাহলে এই যে x² dx, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ x² dx, এটার ইন্টিগ্রেশন কি কেউ বলতে পারবেন? কারণ এটা এটা লেখা রাখেন, ওইগুলোর সাথে এটাও পড়বেন। x⁴n dx এর এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁴n+1 বাই n+1 প্লাস c। এটা লিখে রাখেন, লাগবে। তাই লিখছেন? এটা ইকুয়াল টু এটা x⁴n dx হচ্ছে x⁴n+1 বাই n+1 প্লাস c। লেখা হয়েছে? খাতায় লিখেন। হ্যাঁ ভাইয়া। ওইগুলোর সাথে স্ক্রিনশট যে নিছেন ওইগুলোর সাথে এটা অ্যাড করে দেন, খুবই ইম্পর্টেন্ট এটা, এই কারণে ওইগুলোর সাথে এটাও লাগবে। ওইটার মধ্যে এটা নাই দেখে এটা লিখে দিছি। হাসান, লিখছেন? জি জি ভাই, লিখছি ভাই। হ্যাঁ, এখন না দেখে বলেন তো কি হবে, এই এর ইন্টিগ্রেশনটা কি হবে? ইন্টিগ্রেশন হবে xn dx এর, না দেখে বলেন। ভাই xn+1/n+1+c। হ্যাঁ, দেখে বলছেন কিনা কে জানে, যাই হোক, ভাই ভাই নেব, না দেখেই বলছেন। তাহলে অন্য দিক তাকাইছি। ওকে ওকে, আচ্ছা তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে? সাদিয়া, নট হাসান, সাদিয়া বলেন। ইন্টিগ্রেশন অফ x² dx এর ইন্টিগ্রেশন কি হবে বলেন? ভাই x কিউ
হ্যাঁ এক্স কিউব ঠিক আছে ওকে তারপরে তারপর কি এক্স কিউ আপন 3, এক্স কিউব পরে কি বললেন এক্স কিউ বাই 3। বাই 3 হ্যাঁ প্লাস সি ওকে এই তো হয়ে গেছে এই যে বুঝে গেছেন এক্স কিউব বাই 3 প্লাস সি এটা হলো এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন এখানে তো তাই লিখছে এই যে ভাই এক্স এখানে তো কিউব বাই 3 ভাই এখানে তো প্লাস সি কই ভাই? এখানে প্লাস সিটা দেয় নাই কনস্ট্যান্টটা দেয় নাই কিন্তু তাদের দেওয়া উচিত ছিল আর এইসব না ভাই ক্ষেত্রে সবসময় কি ভাই কনস্ট্যান্ট একটা রাখতে হবে হ্যাঁ এখানে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কনস্ট্যান্ট সবসময় একটা রাখতে হবে এগুলো হলো ফর্মুলার ক্ষেত্রে এখানে ইমপ্লিমেন্টেশন করার কারণে সিগুলো আনে নাই এখানে অতটা জরুরি না কিন্তু সিটা অবশ্যই মনে রাখবেন যে কোনো জায়গায় সিটা লাগবে আপনারা আরো সামনে হয়তোবা আহ, অঙ্ক করতে গেলে বুঝতে পারবেন আপাতত এখানে সিটা আনে নাই কারণ ইমপ্লিমেন্টেশন করতেছে এই কারণে ফিজিক্সে সহজে সি আনে না ম্যাথমেটিক্সে সি আনে কিন্তু ফিজিক্সে সহজে সি আনে না তাহলে এখানে আনে ফিজিক্সও সি আনে অন্যান্য জায়গায় আনবে হয়তোবা কিন্তু এখানে আনে নাই কারণ এখানে কনস্ট্যান্টের মানটা রাখে নাই যেহেতু আমরা আহ, মানে একটা ইমপ্লিমেন্টেশন করার কারণে এখানে কনস্ট্যান্টের মানটা আনে নাই এটা ভুলে জানাবো তো যে এখানে আনে নাই তবে এখানে জিনিসটা দেখেন যে আমার এই যে এক্স কিউব বাই 3 এই জিনিসটা এটার সাথে মিলে গেছে না জি ভাই। তাহলে এখন হচ্ছে একটা পয়েন্টের খেলা হুম দেখি জি জি এখন ভাই এখন এখন কে পারে যে পারবে দুজনে তো 14 করে আছে তাহলে এক পয়েন্ট দেবো এক পয়েন্টের জন্য এক পয়েন্ট এক্স টু দি পাওয়ার -5 ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -5 ডিএক্স এটা যে পারবে কাজ করেন এটা খাতায় লিখেন খাতায় লিখে আমাকে ইসে পাঠান আবিষ্কারের মেসেঞ্জারে পাঠান আমি দেখবো এখনই যারা পারবে এক করে পয়েন্ট এই যে এটা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -5 ডিএক্স তাড়াতাড়ি সময় 1 মিনিট আর আপলোডের জন্য 1 মিনিট ভাইয়া মুখে বললি। আপনি মুখে বললে তো হাসান শুনে ফেলবে আবার হাসান মুখে বললে তো আপনি শুনে ফেলবেন আচ্ছা আপনি মুখে বলেন আমি উত্তর বলবো না মুখে বলেন আচ্ছা দুজনেই মুখে বলবেন হ্যাঁ আপনি সাদিয়া আগে মুখে বলেন ভাই এক্স পাওয়ার মাইনাস এক্স ইনভার্স 4 এই বাই -4। হাসান ভাই x ইনভার্স -4 বাই x -4 x ইনভার্স -4 বাই হ্যাঁ -4 প্লাস c। প্লাস সি হ্যাঁ সাদিয়া আপনি পাইছেন 0.5 আর হাসান পাইছেন 1 প্লাস সিটা কেন বলেন নাই যাই হোক আজকের মতো দুজনকে 1 করে দিলাম তাহলে 15 করে ঠিক আছে প্লাস সি যাতে ভুলবেন না আমরা প্লাস সি দেখে দেখে আমাদের মার্ক কাটছে তো এটার ঝাল উঠাবো না আপনাদের উপর অবশ্যই উঠাবো আমরা আমরা মার্ক কাটা খাইছি আপনারা কেন মার্ক বাইসা থাকবে আপনাদের ভাইয়া ভাইয়া বইয়ে তো প্লাস সি দেয়া নেই তাহলে। দেওয়া নাই এখানে ভুল লিখছে তারা ভুল করছে তাহলে তারা ভুল করছে আচ্ছা ঠিক আছে এটা যে কেউই বলবে যে প্লাস সি না দেওয়া মানে ভুল কারণ ইন্টিগ্রেশন করা মানে তার একটা কনস্ট্যান্ট এখানে ভাই প্লাস সি না দিয়ে এখানে যদি আমি দেই যে কোনো একটা দেই হ্যাঁ প্লাস কে দেন ভাই এখানে কি সিটা কি ধ্রুবক? ধ্রুবক হ্যাঁ এটা একটা মান 1 2 3 4 এরকম আমি সির পরিবর্তে অন্য কিছু দিতে যাচ্ছি এরকম যদি হয় অন্য কি দিবেন প্লাস হাসান না প্লাস এ দিলাম। প্লাস এ দেন কোনো সমস্যা নাই আপনি বলে দিবেন যে এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে কনস্ট্যান্ট এভাবে বলে দিবেন যে ইকুয়াল টু কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্ট ও সি আচ্ছা কে পার্মানেন্টলি কনস্ট্যান্ট হিসেবে রেখে দিছে সি মানে হচ্ছে কনস্ট্যান্ট সেই কারণে আপনি সি লিখলে কাউকে বলতে হবে না যে আপনি এখানে সি মানে কনস্ট্যান্ট বুঝাইছেন কিন্তু আপনি যদি এ লেখেন আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে ইকুয়াল টু কনস্ট্যান্ট
আমার কথা বোঝা গেছে? জি জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি একটা পড়াতেছি যে পড়ার সময় কোনো কথা বলবে না, চুপ থাকবে, তোর কথা এখানে শুনতেছে না কথা বলে। আচ্ছা তাহলে এখানে যে জিনিসটা আছে আমাকে মনে হয় না আর বুঝাই দিতে হবে। এখানে এই যে এক্স এম বাই এল, ইন্টিগ্রেশন অফ আগে যে এম বাই এল, তার ভিতরে যে এই যে এইটা, আচ্ছা আজকে ইন্টিগ্রেশন দিয়ে বুঝেই শেষ করে দিতেছে। এটা আসলে কি ম্যাথমেটিক্সের আগে এই অধ্যায়টা পড়ানো উচিত ছিল ইন্টিগ্রেশনের। আমাদের সময়ে এরকম ছিল না, ইন্টিগ্রেশনগুলো মাঝখানে মাঝখানে ছিল না, সিরিয়ালভাবেই ছিল। আপনাদের সময় মাঝখানে মাঝখানে ইন্টিগ্রেশন ঢুকা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আগে তো ইন্টিগ্রেশন পড়ে আসে না। যেমন আমাদের মামুন ভাই, উনি তো মনে হয় না আপনাদের ইন্টিগ্রেশন পড়ানো শুরু করছে? না ভাইয়া। শুরু করা নাই, সে কারণে না ভাই, হুম, সহজ। এই কারণে প্রবলেম হয়তো আপনার হইতেছে, ইন্টিগ্রেশন বুঝতেছেন না। তো এখন আমাকে বুঝাই দিতে হইতেছে সেই ম্যাথের জিনিসগুলো, তো এটা আমার জন্য খুবই পেনিক হইতেছে, কারণ আমি অধ্যায়টা শেষ করতে পারতেছি না, পুরো অধ্যায়টা তো ইন্টিগ্রেশন নিয়ে। তারপর আমি যেটা বলবো যে এত পর্যন্ত যা পড়াইছি সব বুঝতে পারছেন তো, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে জি দেখেন, অবশ্যই ভাই। হ্যাঁ তাহলে এখানে দেখেন আমি দুইটা সেগমেন্ট করতেছি। দুইটা সেগমেন্ট বলতে আহ, একটা হচ্ছে রেড সেগমেন্ট আর একটা হচ্ছে ব্লু সেগমেন্ট। দেখেন এই ব্লুটা আর এই ইন্টিগ্রেশনটার সাথে সম্পর্ক গুণ সম্পর্ক। ইন্টিগ্রেশনটা এখানে এই রেডটা হয়ে গেছে, আর বাকি যেটা ব্লুটা সে এখানেই রয়ে গেছে। এটা বুঝতে পারছেন তো না? দেখেন তো এই লাইনটা বুঝতে পারছেন কিনা। এখানে বোঝা দেওয়ার মতো একটা জিনিস আছে যে এম বাই এলটা যা ছিল তাই হয়েছে, জাস্ট এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই থ্রি, আর লিমিটটা এখানে বসাই দিচ্ছে, যা ছিল লিমিট এভাবে লিমিটটা বসাই দিচ্ছে, কারণ ইন্টিগ্রেশন শেষ, আমার ইন্টিগ্রেশনের চেহারাও শেষ, জাস্ট এখানে লিমিটটা বসাই দিচ্ছে। এটাকে লিমিট বলা হয়, লিমিট মনে রাখবেন, এটা হচ্ছে লিমিট। প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস, এটা লিমিট। এভাবে ডান পাশের লিমিট বসায় দেয়। লিমিটের কাজ হচ্ছে এক্স এর ভিতরে এই লিমিটগুলো চলে আসে। কিভাবে চলে আসে দেখেন, এম বাই এল, এই যে এম বাই এল, সরি এম বাই এল বাই থ্রি মানে গুণ আকারে বাই থ্রি মানে সে তাকে তো আগে নিয়ে আসা যায়, তাহলে এম বাই থ্রি এল। এটা বোঝা গেছে তো এম বাই থ্রি এলটা কিভাবে আসছে? দেখেন তো এম বাই থ্রি এলটা না কিভাবে ভাই, আসছে, আরেকবার একটু বুঝছেন কিনা? বলেন ভাই। এই থ্রিটা তো ওয়ান বাই থ্রি গুণ আকারে আছে না, এখানে গুণ আকারে বলছেন আমি, তাহলে কি এখানে তো সেটা থ্রিটা চলে আসবে না? আমি এখানে থ্রিটা রেখে দিলে তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে শুধু এক্স কিউব জি জি, আর বুঝতে পারছি ভাই। এল বাই টু মাইনাস এল বাই টু। সাদিয়া বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। সেটাই হয়েছে। তাহলে আমি কি বলছিলাম যে এই লিমিটগুলা সে ভিতরে চলে আসে, এক্স কিউবের ভিতরে চলে আসে, বা এখানে যেটা থাকবে সেটার ভিতরে চলে আসবে। এল বাই টুটাকে এক্স কিউবের মধ্যে নিব প্রথমে, এল বাই টু এক্স কিউব, তাহলে এল বাই টু টু দি পাওয়ার কিউব হবে। এই যে এল বাই টু টু দি পাওয়ার কিউব হয়েছে। আবার এই মাইনাসটাও এটার ভিতরে চলে আসবে, তাহলে মাইনাস, সূত্রের মাইনাস, এই যে এটা হচ্ছে কি এল বাই টু, তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, মনে এটা অদৃশ্য মাইনাস আছে, এল বাই টু মাইনাস মাইনাস এল বাই টু এভাবে। তাহলে এখানে এল বাই টু, জি ভাই। এল বাই টুটা এক্স এর ভিতরে চলে আসছে, তাহলে এল বাই টু টু দি পাওয়ার কিউব, এই যে, আর আবার মাইনাস এল বাই টু এক্স এর মধ্যে চলে আসছে, তারপর কি মাইনাস মাইনাস এল বাই টু টু দি পাওয়ার কিউব। দেখেন তো এটা বুঝছেন কিনা, এই মাইনাসটা আসছে কই থেকে আর এটা এই মাইনাসটা কই থেকে আসছে, বুঝেন কিনা দেখেন তো। এই এটা তো সূত্রে মাইনাস, এই এই যে একটা মাইনাসটা হচ্ছে মাঝখানে সূত্রের দেওয়া আছে। মাইনাস। কিভাবে সূত্রের মাইনাস? এই যে সেগমেন্টের এল বাই টু মাইনাস এল বাই টু, এদের মাঝের ডিফারেন্সটা যে, সেটাই হচ্ছে এই যে মাইনাস। তাহলে এল বাই টু জি মাইনাস মাইনাস এল বাই টু, আমার এখানে এক্স কিউব যদি থাকে, আমি এক্স কিউবের মধ্যে এল বাই টু বসাইলাম, তাহলে এক্স এর জায়গায় আমি এল বাই টু বসালাম, এটা এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, আবার এটা বসালাম, এই মাইনাস এল বাই টু বসাইলাম, তো কিউব আছে কিউবটা রেখে দিলাম,
আর পুরোটার সাথে গুণ আছে কে? এই যে ml/3, m/3l, এইটাকে বোঝা গেছে? দেখেন তো এটা বোঝা গেছে কিনা। জি এটা বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া। সাদিয়া বুঝতে পারছেন এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই বলবেন, কারণ ইন্টিগ্রেশন গুলো একবার ধরতে না পারলে পরে পারবেন না। তারপরে এখানে জাস্ট লসাগু করে দিছে, যোগ বিয়োগ করে দিছে, তারপরে এটা আসছে। এগুলো আমার বুঝে দিতে হবে না, আপনারা এগুলো বাসায় করবেন, না পারলে বলবেন পরে। ওকে, নাকি যোগ বিয়োগ দেখাই ওকে দিতে ভাই। হবে? না ভাই লাগবে না। ভাইয়া এটা আসলে পারবো না ভাইয়া। পারবেন না যোগ বিয়োগ? এটা লসা ও 8 আর 8 এর লসাগু কত? 8 এল কিউব প্লাস এল কিউব, 2l কিউব, উপরে থাকে 2l কিউব বাই 8, পাশে থাকে হলো m/3l, i ইকুয়াল টু এটা 3 এর সাথে 8 গুণ হলে কত হয়? 3 8 24, বা 2 থেকে 8 বাদ দেন, থাকে 4, 3 4 12, নিচে থাকে 12l, আর উপরে থাকে কি ml কিউব, i ইকুয়াল টু এটা। তাহলে কি? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, তারপরে এল, নিচে এল, উপরে এল কিউব, কাটাকাটি করলে কি এল স্কয়ার থাকে না একটা? তাহলে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমি এই সাইডে খেয়াল করি না। এখন বুঝা গেছে তো এটা কিভাবে আসছে? হ্যাঁ ভাইয়া। তারপরে জাস্ট এখানে মান বসাই দিছে, সেটা এখানে হয়ে গেছে। নাকি এটাও বুঝাই দিতে হবে? আমি এটা বুঝাই দিব না, এটা বাসায় নিজেরা দেখবেন, সবকিছু নিজেরা প্র্যাকটিস না করলে হবে না তো। জি জি ভাই আপনি অনেক বুঝাইছেন না বুঝতে পারলাম। অনুরূপ ভাবে এগুলোও হয়েছে, এগুলো আপনারা নিজেরা দেখবেন। এই যে এগুলো হচ্ছে কি, যে চক্রগতি ব্যাসার্ধ আর জড়তার ভ্রামকের মধ্যে কিছু সম্পর্ক, সেগুলো হচ্ছে এগুলো। এগুলো নিজেরা দেখবেন, এগুলো আমি দেখাই দিব না, সব বইয়ে একই জিনিস, সব একই জিনিস। তারপর ব্যবহারিকও আমার দেখা দেওয়ার কিছুই নেই, ব্যবহারিক পড়ারও কিছু নেই, বাদ দেন, ব্যবহারিক বাদ। তারপরে ভাই, ব্যবহারিক এগুলো কি? ব্যবহারিক আপনাদের যেটা করবে সেটা হচ্ছে যে নকল করে পরীক্ষা দিবে। আর শিখতে চাইলে পরবর্তীতে আমার সাথে দেখা করেন, আমি চাইছি আজকে অধ্যায়টা শেষ করার জন্য, কারণ আজকে 11টা ক্লাস 12টা ক্লাস হয়ে গেল, এখন পর্যন্ত নিউটনের বলবিদ্যা বইটা মানে এই যে ভাই ব্যবহারিকের পরে কি এগুলো কি যেগুলো আছে এগুলো কি বলে এগুলো? দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো জাস্ট সূত্রগুলো পড়বেন জাস্ট। আর টাও ইকুয়াল টু আই আলফা, এটা মুখস্থ সবসময় মনে, টর্কের সূত্রই হইতেছে টাও ইকুয়াল টু আই আলফা, এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিভাবে আসছে? টাও সমানুপাতিক আই আলফা যদি হয়, তাহলে সমানুপাতিক বা প্রপোর্শনাল কে লেখা যায় ইকুয়াল কে, বুঝলাম না আগে? এখানে সেগুলোই হচ্ছে। জি ভাই। কণিক ত্বরণের উৎসই হলো টর্ক, এগুলো সব পড়ার মতো, জাস্ট একটু রিডিং পড়ে গেলে হবে। তারপরে টাও ইকুয়াল তাহলে টু ভাই সব। কি আজকে অর্ধেক শেষ? হ্যাঁ, বলেন বলেন। আজকে কি অর্ধেক শেষ ভাই? মনে হয়, দেখি না, একটু যাই, একটু গিয়ে দেখি। তারপরে এইগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আপনারা নিজেদের দেখবেন, যে ফর্মুলা পারা থাকলে বাকিগুলো আপনারাই করতে পারবেন। দেখেন ছোট ছোট সব অঙ্ক, এগুলো আমি করাই দিব না। আচ্ছা, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী এই শেষ হইতেছে না তো, ছি, আরেকটা ক্লাস লাগবে, আরেকটা লাগবে ভাই, আরেকটা লাগবে, নাহলে হবে না। আরেকটা লাগবে। আরো আগে শেষ করতে পারতাম, মাঝখানে আমার নেটের সমস্যা ছিল, তারপরে আপনারা অনেকে আসার নাই। যাই হোক, আজকের ক্লাস পর্যন্ত বোঝা গেছে তো না? জি ভাই বুঝতে পারছি। কে কতটুকু বুঝছেন? এই সাদিয়া, হ্যাঁ ভাইয়া বুঝতে বই পারছি। দেখবেন, বই দেখার পরে প্রবলেম পাইলে পরবর্তীতে আমাকে বলবেন। আর এখানে নেক্সট ক্লাসে শুরু করব, এগুলো পর্যন্ত পড়ে আসবেন। নেক্সট ক্লাসে আমি শুরু করব, বলতেছি কি শুরু করব নেক্সট ক্লাসে আমি। ভাই আজকে ব্যবহারিক পর্যন্ত থাকবে। ব্যবহারিকের পরে যে, হ্যাঁ, কেন্দ্রমুখী বল বা অপকেন্দ্র বলের আগ পর্যন্ত আপনারা পড়ে আসবেন, কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আমি নেক্সট ক্লাসে এই কেন্দ্রমুখী বল ভাই থেকে। ব্যবহারিক সহ কি পড়বো না না এগুলা? না না, ব্যবহারিক পড়তে হবে না, ব্যবহারিক বাদ। আমি এই নেক্সট ক্লাসে এটা শুরু করব, কেন্দ্রমুখী বল বা অপকেন্দ্র। তার আগ পর্যন্ত যা আছে সব দেখে আসবেন যদি সময় পান, প্রশ্ন তো থাকবেই। আর আপনাদের টোটাল পয়েন্ট হচ্ছে 15 15 করে,
20 যখন হবে তখন আমি অটোমেটিক আপনাদেরটা উইথড্র করে দেব, টেনশনের কিছুই নাই। ওকে। ও ইয়ে, আজকে কি জুবায়ের নাই? ভাইয়া হ্যালো। এ জুবায়ের, আপনি কই আছিলেন? ভাই মাঝখান দিয়ে কি হয়েছিল আমি শুনতে দেখতে পাচ্ছিলাম না, তো তাই লিভ নিয়ে আবার ঢুকছি। পরে কি কি বুঝছেন না তখন পর্যন্ত? আপনার মাঝখানে তো ওরা আরেক পয়েন্ট পেয়ে গেল। আপনি আপনি কি করতেছেন মিয়া? আপনি তো 9 পয়েন্ট নিয়ে বসে আছেন। জি ভাইয়া একটু সমস্যা হয়ে গেছিল, দুঃখিত হ্যাঁ, সেটার আপনার জন্য। সমস্যা হইলে তো সমস্যা, আপনি বাসায় যান, ওই নরসিংদী থেকে বাসায় যান। জি ভাই ইনশাল্লাহ। কবে যাবেন? ভাই খুব শীঘ্রই ইনশাল্লাহ। খুব শীঘ্রই মানে আপনার তারও 1 মাস, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেন, এক জায়গায় এত থাকতে হয় না। জি আচ্ছা ভাই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।